গোবরের ভিতরে হজম না হওয়া ফিটের অংশ অথবা হচ্ছে যে খৈলের অংশ অথবা হচ্ছে যে ভুসির অংশ এবং সেই সাথে সাথে খড় এবং ঘাসের অংশগুলো কিন্তু মাছ ফ্রিতে পেয়ে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে রুই, পুঁটি, বাটা এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাওয়ার কারণে খুব দ্রুত বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যখন পুকুরে খাদ্য দেই তখন একটা দিক বিবেচনা করে দেই, সেটা হচ্ছে যে পুকুরে আমরা যে খাদ্যটা দিচ্ছি এই খাদ্যটা মাছের শরীরে কিভাবে হিট করতেছে এবং কিভাবে মাছ বৃদ্ধি পাচ্ছে বা কী পরিমাণ প্রোটিন থাকে। তো সে বিবেচনায় যদি আমরা পুকুরে গোবর দেই তাহলে গোবরে সাধারণত কি কি থাকে এই পরীক্ষাটাই আজকে আসলে করা হবে এবং সেই সাথে সাথে আমরা নির্ধারণ করব যে কিভাবে গোবরটা মাছের বৃদ্ধিতে সহযোগিতা করে এবং গোবরের আর সাধারণত পুকুরের কাজগুলো কি কি। তো প্রথমত হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে গরু সাধারণত হচ্ছে যে খোল, ভুসি, ফিট, খড়, ঘাস সাধারণত এই জিনিসগুলো খায়। তাহলে হচ্ছে আমরা একটা ব্যাপার বিবেচনা করে বুঝতে পারি যে গরুর গোবরের সোর্স হচ্ছে এই খৈল, ভুসি, খড়, ঘাস, এগুলো হচ্ছে গোবরের সোর্স। তো প্রথমত আমরা যদি এই পরীক্ষাটা করি তাহলে দেখতে পাবো যে আমরা যদি গোবরটাকে আস্তে আস্তে ধুয়ে দেখি যে আসলে এটার মধ্যে কি কি আছে, তাহলে আমরা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু হজম হয় নাই বা হচ্ছে যে ভ্যানিশ হয়ে যায় নাই, এরকম হচ্ছে যে ফিটের অংশ কিছু কিছু, খড়ের অংশ এবং সেই সাথে সাথে কিছু ঘাসের অংশ কিন্তু আমরা পেয়ে থাকি এবং বাকিটুকু হচ্ছে যে খুব মিহি হয়ে গিয়েছে বা হচ্ছে যে একেবারে ডাস্ট হয়ে গিয়েছে, এরকম হচ্ছে যে বাকি খাদ্যের অংশ। তো পুকুরে যখন আমরা প্রয়োগ করি তখন এখানে যে পরিস্থিতিটা ঘটে সেটা হচ্ছে যে পুকুরে এই যেটা একেবারে আটার মতো হয়ে গিয়েছে অথবা হচ্ছে একবারে ভ্যানিশ হয়ে গিয়েছে, এই জৈব অংশটুকু কিন্তু পুকুরে ডিরেক্টলি মাছ যতটুকু খায় বাকিটুকু কিন্তু পানির সঙ্গে সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে যায় বা পানির সঙ্গে মিশে যায়। বাকি পড়ে থাকে হচ্ছে ফিটের অংশ বা হচ্ছে যে ভুসির অংশ বিশেষ এবং সেই সাথে সাথে খড় এবং ঘাস। মূলত এই জিনিসগুলোই আসলে বেশিরভাগ পুকুরে গোবরের সঙ্গে যাচ্ছে। তো গোবরের সঙ্গে যদি এগুলো যায় তাহলে এগুলো আমরা মাছকে সাধারণত তাহলে গোবর থেকে এই জিনিসগুলোই আমরা খেতে দিচ্ছি। তাহলে গোবরের সঙ্গে এই মাছগুলো কোন মাছগুলো খেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে? তো আপনার পুকুরে যদি আমরা দীর্ঘদিন থেকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি যে পুকুরে সাধারণত জৈব সারের উপস্থিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এতে রাসায়নিক সারের ফাংশন যেমন ভালো থাকবে, সাথে সাথে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতেও কিন্তু অনেক বেশি হেল্প করবে। এবং আমরা আরও জানি যে জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য কিন্তু জৈব সার খুব বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা যখন খোল এবং গোবর সাথে রাসায়নিক সার মিশ্রণ যে পদ্ধতিটা পুকুরে পানি সবুজ করার জন্য ব্যবহার করি, এটাকে অতিরিক্তভাবে উত্তম বলা হচ্ছে বা অতি উত্তম বলা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এটাতে এই জৈব সার এবং খৈলের উপস্থিতি থাকার কারণে এখানে পুকুরের পানি সবুজ করার পাশাপাশি এখানে যে জুপ্লাঙ্কটন তৈরি করতে কিন্তু অতিরিক্ত জুপ্লাঙ্কটন বা খুব ভালো মানের জুপ্লাঙ্কটন কিন্তু তৈরি করতে খুব বেশি সহযোগিতা করে। তো প্রথমত হচ্ছে যে আমরা পুকুরে যদি থাই পুঁটি থাকে বা সরপুঁটি থাকে, মূলত আমাদের এদিকে সরপুঁটি বলা হয়, থাইপুঁটি, রাজপুঁটি যেটাই বলেন না কেন আপনি, এটা যদি থাকে, রুই যদি থাকে এবং সেই সাথে সাথে বাটা মাছ যদি থাকে, প্রধানত এই মাছগুলো খুব দ্রুততার সঙ্গে এই জিনিসগুলো খায় এবং সাথে সাথে এগুলো যদি আরেকটু পচে যায় তাহলে আরও অন্য মাছ খায়, আরেকটু পচে যায় তাহলে অন্য মাছ খায়, এইভাবেই আসলে ফাংশনটা বা এই যে সাইকেলটা এটা আসলে ফিল আপ হয়। তো প্রথমত হচ্ছে যে এই মাছগুলো যদি আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু আপনি পুকুরে সুন্দরভাবে ডেইলি বেসিসে গোবর দিতে পারেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার পুকুরে আপনি যদি পুকুরের পানি সবুজ করার জন্য রাসায়নিক সারের ব্যবহারটা করেন তাহলে আপনার কিন্তু জৈব সার অবশ্যই লাগবে। কারণ আপনি একটা দিক লক্ষ্য করলে জানবেন, সেটা হচ্ছে যে পুকুরে জৈব সার
উপস্থিতিটা যদি ঠিক না থাকে বা উপস্থিতিটাতে যদি না পায়, তাহলে রাসায়নিক সারের ফাংশনটা কিন্তু প্রপারলি কাজ করে না। এই জন্য আমরা শুনে থাকবো যে যখন আমরা অন্য ধরনের শস্য বা মাছও যেহেতু এক ধরনের ফসল, দেখা গেছে যে এটাও যখন আমরা আবাদ করি বা এটাও যখন আমরা চাষ করি, এটাতেও যেমন জৈব সার রাসায়নিক সারগুলো প্রয়োজন হয়, আমরা অন্য যে শস্যগুলো আবাদ করি বা চাষ করি এগুলোতেও কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে জমিতে আগে জৈব সার পর্যাপ্ত পরিমাণে ছিটানো হয় অথবা হচ্ছে যে মিলানো হয়, তারপরে এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুকুরের আমি সঠিকভাবে কিভাবে গোবরটা দিলে পুকুরের ক্ষতি কম হবে। তো যেহেতু আমরা কাঁচা গোবরের কথা বলতেছি, কারণ শুকনা গোবরে কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে যে এই জিনিসগুলোর উপস্থিতি, ফিট বা হচ্ছে যে ভুসি, খড় এবং ঘাস, এগুলোর উপস্থিতি কিন্তু অনেক বেশি কমে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি কাঁচা গোবর পুকুরে প্রয়োগ করি, তাহলে কিভাবে প্রয়োগ করলে আমরা সেফলি থাকতে পারবো। তো প্রথমত হচ্ছে যে আপনার পুকুরটা যদি আমরা 4টা কর্নারে বা 4টা বাহুতে ভাগ করি, তাহলে হচ্ছে যে আমরা এখানে 4টা কর্নার পাচ্ছি। তো আমাদের যে নির্দেশনাটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে পুকুরের 4টা অংশে আপনার পুকুরের যে পরিমাণ মাছ আছে সেই অনুযায়ী একটা পরিমাণ নির্ধারণ করতে হবে যে আপনি কতটুকু পরিমাণে পুকুরে গোবর দিতে পারবেন, এবং সেই সাথে সাথে আপনার পুকুরের এরিয়াটা কতটুকু। আপনার অল্প এরিয়াতে আপনি মাছ বেশি আছে, আপনি যদি গোবর বেশি দেন তাহলে হয়তো গোবরটা খাওয়া মাছ খেয়ে ফেলবে, কিন্তু এটা কিন্তু ডে বাই ডে জৈব সারের উপস্থিতিটা পুকুরে বেশি তৈরি হবে এবং সেই সাথে সাথে পুকুরে মাছের অক্সিজেন শর্ট হবে, পুকুরের পানির কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এরকম অনেক প্রবলেম আছে। তো আমরা এই গোবরটাকে মেইন খাদ্য না দিয়ে এটাকে আমরা সাইড খাদ্য অথবা হচ্ছে যে ইয়া করে কিন্তু দিব, যেটাতে হচ্ছে যে মাছকে একটু এক্সট্রা সুবিধা দিয়ে একটু বেশি গ্রোথ করে নেওয়া এবং সেই সাথে সাথে এটা ফ্রি বা ফিড কস্টিংটাকে আর একটু সেভ করার বা একটু কম করার একটা পলিসি হচ্ছে এটা। তো প্রথমত হচ্ছে যে আমরা যদি সপ্তাহে যদি আপনি 4 দিন দেন গোবর, তাহলে হচ্ছে যে 4টা কর্নারে আপনি 4 দিন দিলেন, একদিন পরপর একদিন পরপর দিলেন, অথবা আপনি যদি প্রতিদিন দেন, তারপরেও আপনাকে একটা দিক লক্ষ্য করতে হবে যে প্রতিদিন আপনি যদি দেন তাহলে 4 দিনে 4টা কর্নারে আপনি দিলেন, এবং সাথে একটা দিক লক্ষ্য করতে হবে যে নিচে যাতে গোবরটা কোনোভাবে পড়ে না থাকে। নিচে যদি গোবরটা পড়ে থাকে তাহলে এটা কিন্তু পচে বা গলে এটাকে কিন্তু এটা পরিবেশটা কিন্তু পুকুরের খুব খারাপ করবে। কারণ এটা আপনি একটা জিনিস জেনে থাকবেন যে পুকুরে কোনো কিছু পচলে সেটা কিন্তু পুকুরের পানি থেকে অক্সিজেনটা গ্রহণ করার পরে কিন্তু ডিকম্পোজিশন বা পচন ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে আমরা এই দিকটা বিবেচনা করব যে যতটুকু আমরা দিব ততটুকু যাতে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে মাছ খেয়ে ফেলে। যদি অবশিষ্ট থাকে তাহলে পরবর্তী সময় যখন দিব, তাহলে পরবর্তী সময়টাকে আরেকটু পরিমাণ কমাই দেবো, একটু অ্যাসেস্ট করে নিব যে কতটুকু পরিমাণে আসলে কম দিলে মোটামুটি মাছ খেয়ে শেষ করে দিবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি প্রতিদিনে দিবেন, চতুর্থ সাইডে প্রতিদিন একবার করে আপনি দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনাকে 4 দিন ঘুরে আপনার যে জায়গাটাতে আপনি দিচ্ছিলেন এটা এসে ঘুরে থাকবে। যদি অবশিষ্ট অংশ পড়েও থাকে তাহলে কিন্তু এটা বেশি একটা প্রবলেম করবে না, এই কারণে যে 2-1 দিনের মধ্যে এটা সম্পূর্ণ পরিবেশ ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন গোবর দিয়ে আমরা কীভাবে মাছকে বৃদ্ধি পাই বা বৃদ্ধি করতে পাই। তো যেসব কারণে গোবর থেকে মাছের বৃদ্ধি হয় সেগুলো আমি আপনাদের বলার চেষ্টা করলাম। আশা করছি যে ভিডিওটা আপনাদের কাছে বেশ ইনফরমেটিভ হবে। তারপরে যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার থাকে বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে।